কে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ ফুটবল নিয়ে বিটিভি নিউজের বিশেষ আয়োজন ফিফা আওয়ারে। সঙ্গে রয়েছি আমি নাসিমুল হাসান। দর্শক, আপনারা জেনে গেছেন এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে নিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করে থাকি। আমার ডানে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক এবং বায়ে রয়েছেন রহমত মিয়া, উনি কারেন্ট প্লেয়ার। এবং আমার সাথে সংযুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে রিজওয়ানুজ্জামান, বাংলাদেশের বরেণ্য ক্রীড়া সাংবাদিক। আপনি গতকালের ম্যাচে ম্যাচটা কাভার করেছেন। স্কটল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ব্রাজিলের 3-0 গোলের জয়। কেমন সাম্বা উৎসব দেখলেন ফ্লোরিডার মায়ামিতে? সাম্বার কথা যদি বলেন, সেইভাবে সাম্বার নৃত্য কিন্তু আমরা দেখতে পাইনি, যেমনটা আপনি ছিলেন 2014-তে ব্রাজিলে আমরা দেখেছি। কিন্তু এবারে কিন্তু তেমন সাম্বার নৃত্য দেখিনি, কিন্তু সমর্থক আমরা প্রচন্ড দেখেছি। ব্রাজিলের সমর্থকের আধিক্য ব্রাজিলেরই বেশি ছিল এবং পুরো স্টেডিয়ামে কিন্তু হলুদের জোয়ার বয়ে গেছে, এটাই স্বাভাবিক। তবে স্কটল্যান্ড সমর্থকরাও কিন্তু কম ছিল না, তাদের টার্টান আর্মিরাও কিন্তু অনেক ছিল। কিন্তু সংখ্যায় যদি তুলনা করেন, সেটা 4 থেকে 5 গুণ কিন্তু ব্রাজিলের সমর্থক, এবং সেটা বাংলাদেশের মতোই কিন্তু আসলে বিশ্বব্যাপী ব্রাজিলের সমর্থক সবসময় বেশি। সেই কারণে হলুদের আধিক্য আমরা দেখেছি, এবং ম্যাচ জেতার পরে আসলে তাদের উৎসব উল্লাস সেগুলোও কিন্তু আমরা দেখেছি। রাজীব, ব্রাজিল তো পৌঁছে গেছে 32-তে। তো এখন ব্রাজিল কীরকম শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলবে 32-এ? সম্ভবত এখনো কনফার্ম না, কারণ যেহেতু এই গ্রুপের খেলা এখনো শেষ হয়নি। আজকে হয়তোবা এটা বলা যাবে যে ব্রাজিলের প্রতিপক্ষকে, কিন্তু কবে কোথায় খেলা সেটা কিন্তু এখনই বলে দেওয়া যায় যে 29 জুন এই যুক্তরাষ্ট্রের সময় সেটা কিন্তু হবে হিউস্টনে, ব্রাজিলের রাউন্ড অফ 32 ম্যাচ। এবং ব্রাজিল যদি সেই ম্যাচ জিতে, তারপরে তারা চলে যাবে নিউ ইয়র্কে, নিউ জার্সিতে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলতে। তারপরে আবার মায়ামিতে আসবে কোয়ার্টার ফাইনাল খেলতে। সেই পাথর এটা বলে দেওয়া যায়। এবং যদি ব্রাজিল এভাবে জিততে থাকে এবং আরেক দিক থেকে আর্জেন্টিনাও জিততে থাকে, তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হবে কিন্তু সেমিফাইনালে আটলান্টায় গিয়ে। সেইটা কিন্তু একটা বিশাল একটা ম্যাচ হবে। সবই কিন্তু জিততে হবে দুই দলকে আগে। আচ্ছা, আপনি যেহেতু বাংলাদেশের সাংবাদিক, এবারে বিশ্বকাপ টিকিট ম্যাচ টিকিট পাওয়াটাতে কেমন দেখছেন? অন্য অন্য বিশ্বকাপের তুলনায় এবারে সাংবাদিকদের সাথে যদি কথা বলেন, সাংবাদিকদের কথা আমি বলবো যে বাংলাদেশের সাংবাদিকরা এবার ম্যাচ টিকিট আগের চেয়ে অনেক বেশি পাচ্ছেন, এবং অনেকেই পাচ্ছেন, এবং এক প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তিও পাচ্ছেন। আপনারা কি সুতরাং মিক্স জন্য ব্যবহার করতে পারছেন ওই টিকিটের সাথেও? হ্যাঁ, হ্যাঁ, মিক্স জন যেহেতু আলাদা দেয়, সব ম্যাচে সবাই পাচ্ছে তা নয়, কিন্তু আমরা পাচ্ছি। যেমন আমি আগের ম্যাচে, আর্জেন্টিনার ম্যাচে যদি বলি, যে লিওনেল মেসিকে আমি খুব কাছ থেকে দেখেছি সংবাদ সম্মেলন, মিক্স জোনের সংবাদ সম্মেলনে, নট অফিসিয়াল প্রেস কনফারেন্সে, মিক্স জোনে আমরা খুব কাছ থেকে দেখেছি। পুরো আর্জেন্টিনা দলকে আমরা খুব কাছ থেকে দেখেছি মিক্স জোনে বের হতে। এবং লিওনেল মেসিকে আমরা সেদিন এমন মুডে পেয়েছি যে তিনি মিক্স জোনে মিনিমাম 15-20টি জায়গায় থেমে প্রত্যেকের গ্রুপ অফ পিপুলের সাথে কিন্তু আলাদা আলাদা ইন্টারভিউ দিয়েছেন, এবং অনেকক্ষণ সময় নিয়েছেন, প্রায় ঘন্টাখানেক মিক্স জোনে সময় দিয়েছেন। সুতরাং মিক্স জোনে কিন্তু আমরাও টিকিট পাচ্ছি, এবং এটা এই বিশ্বকাপে আসলে অনেকেই পাচ্ছেন, এবং এটা আসলে স্বাভাবিক। এটার অনেকগুলো কারণ আছে। সেটা হলো যে এক ভেন্যুতে যেহেতু অনেক মানুষ থাকছে না, সাংবাদিকরা এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন ভেন্যুতে, সেই কারণেই কিন্তু সাংবাদিকের সংখ্যাটা কমেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলছে, তখন আমরা দুই একটা শব্দ স্প্যানিশ কিন্তু শেখারও চেষ্টা করেছি। সমস দে বাংলাদেশ, এটার মানে হলো যে সে সামথিং অ্যাবাউট বাংলাদেশ, উই আর ফ্রম বাংলাদেশ, এই টাইপের কথাও কিন্তু আমরা শেখার চেষ্টা করেছি গুগল দেখে। কিন্তু সত্যিকার অর্থে স্প্যানিশ বা পর্তুগিজ বা এই অঞ্চলে ফ্রেঞ্চ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু জানলে এখানকার জীবনটা আসলে খুব সহজ। যাই হোক, আপনি অনেক লাকি, ভালো একটা ম্যাচ কাভার করলেন। এবং গতকাল তো ব্রাজিলের ফুটবলটা আগের ম্যাচের তুলনায় একটু ভালো ফুটবল খেলেছে তারা। অবশ্যই, অবশ্যই, এবং এটা আমার মনে হয় যে গ্রুপে ব্রাজিল বেস্ট ফুটবল খেলেছে নিজেদের 3টা ম্যাচের মধ্যে। এটা কার্লো আনচেলত্তিও থার্ড ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা প্রথম ম্যাচটা খারাপ খেলেছি, দ্বিতীয় ম্যাচটা ভালো খেলেছি, থার্ড ম্যাচটা বেস্ট ফুটবল খেলতে চাই। সেই বেস্ট ফুটবলটা এখন পর্যন্ত তারা খেলেছে। এবং ব্রাজিলের গোল সংখ্যা দিয়ে আমি কোনো মতেই বিচার করছি না। হাইতি না ম্যাচে না, কিন্তু ব্রাজিল এত 3 গোল বড় দলকে দিয়েছিল। গোল সংখ্যা বিচার করা ঠিকও হবে না। নেদারল্যান্ডের সাথে তাদের একটা ম্যাচ পড়ার সম্ভাবনা আছে। যদি এখানে নেদারল্যান্ডস আর ব্রাজিলের ম্যাচ পড়ে, আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি কালকে কার্লোস দুঙ্গার সাথে কথা হচ্ছিল, 94-এর বিশ্বকাপ জয়ী জি। অধিনায়ক। তিনি আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে হল্যান্ড, তিনি হল্যান্ড বলেই চেনেন, এবং তিনি বলছিলেন যে হল্যান্ড যেন বিশ্বকাপটা জেতে, তার দৃষ্টিতে সে ফেভারিট। কেননা 3বার ফাইনাল খেলেও জিততে পারেনি, অনেকবার সেমিফাইনাল খেলেছে। কিন্তু তিনি এটাও বলছেন যে এবারের বিশ্বকাপে হল্যান্ড ফেভারিট। আসল বিশ্বকাপ শুরু হবে কিন্তু রাউন্ড অফ 32 থেকে, আমার 32 কাছে এবং মনে হয়, নকআউট 16-এ। পর্ব থেকে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ঘুম নষ্ট করে আমাদের সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সাংবাদিক রিজওয়ানুজ্জামানের সাথে। এবার আমরা অতিথিদের সাথে কথা বলবো। রহমত, আপনি তো ডিফেন্সের একজন ফুটবলার, কেমন দেখলেন গতকাল ব্রাজিলের
ডিফেন্স? আমার মতে প্রথম ম্যাচের পর থেকে ব্রাজিল টিম কন্টিনিউয়াসলি ভালো করতেছে, সেকেন্ড ম্যাচ এবং থার্ড ম্যাচে এসে ভালো করেছে। বিশেষ করে ডিফেন্ডিং যে যদি 4 জনের কথা বলেন, ফুল ব্যাক 2 জনের রেটিং অলমোস্ট 6.5-এর উপরে এবং স্টোপার 2 জন 7-এর উপরে, এবং 81% হচ্ছে আপনার ট্যাকল উইন করছে। সো ইটস হিউজ একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে। স্কটল্যান্ড ফার্স্ট হাফে থেকে সেকেন্ড হাফে যে পরিমাণ অ্যাটাক করছে সেটা ডিফেন্ড করছে খুব সুন্দরভাবে ব্রাজিলের ডিফেন্ডাররা। সো আমি বলবো যে আগের ম্যাচের তুলনায় ব্রাজিলের সোফার বেস্ট ফুটবলটাই খেলেছে, বেস্ট ডিফেন্স করছে লাস্ট ম্যাচে। এনামুলের কাছে যাই, নেইমার গতকাল মাঠে নামলো। নেইমারকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে। নেইমার যতক্ষণই খেলুক, নেইমার তো নেইমারই। না, আসলে অবশ্যই দর্শকের এবং ব্রাজিল টিমের জন্য খুবই একটা পজিটিভ দিক যে সে মাঠে নামছে। তবে একটা জিনিস কি, সে ইনজুরি থেকে ব্যাক করে আসছে। পুরোপুরি ফিট হ্যাঁ, না, এখন পুরোপুরি ফিট আছে, কিন্তু আসলে ম্যাচের সাথে এখন সে এখন ম্যাচ খেলেনি। ন্যাশনাল টিমের সাথে যে ম্যাচ প্র্যাকটিস ম্যাচগুলো খেলছে এগুলো, কিন্তু এখন এই যে ম্যাচটা আজকে যে ফার্স্ট ম্যাচটা খেলছে তাতে হয়েছে কি, তার হলো ইনজুরি এবং তার ভিতরে যে কনফিডেন্স লেভেলটা সেটা হয়তো সামনের ম্যাচে আপনি দেখতে পাবেন সে কি পুরোপুরি ফিট আছে কি না, সে এখনও আরও একটু সময় লাগবে। হয়তো দেখা যাচ্ছে যে সে যদি পরবর্তী ম্যাচে যদি ফার্স্ট হাফের পরপরই নামে কি বেস্ট ট্রেভে নামে, তখন আপনার বোঝা যাবে যে আসলে প্রকৃত সে ফিট আছে কিনা। রহমত, ব্রাজিলের পরের ম্যাচ সম্ভবত জাপান, এশিয়ান জায়ান্ট জাপান, ব্লু সামুরাই ভার্সেস দক্ষিণ আমেরিকার জায়ান্ট ব্রাজিল। গ্রুপ পর্বের খেলা আপনি নকআউট পর্বে বিবেচনা করতে পারবেন না, কারণ নকআউট পর্বে সব স্ট্রং টিমগুলাই আসবে। আর ডেফিনেটলি জাপান স্ট্রং টিম, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম। আর সোফার যে 2টা ম্যাচ গেছে জাপান খুবই ভালো পারফর্ম করেছে। এবং যদি ব্রাজিলের সাথে 32-এর ম্যাচে পড়ে ব্রাজিলের সাথে জাপানের, এটা ব্রাজিলের জন্য একটা হার্ড চ্যালেঞ্জ হবে, একটা 50-50 ম্যাচ যাবে। আই উইশ অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার্স ব্রাজিল উইন হবে। দেখি আর্জেন্টাইন সাপোর্টার কি বলে। আর্জেন্টিনা আর ব্রাজিলের সেমিফাইনাল পড়ার সম্ভাবনা আছে, কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই আর্জেন্টিনা। সবচেয়ে নেতৃত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে মেসি সামনের থেকে নেতৃত্ব এবং টিমের ভিতরে টিম ম্যানেজমেন্ট, টিমের সাথে যত প্লেয়াররা আছে টোটালি তার একটা ইম্প্যাক্ট, তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনা এবং যে হেল্পিং একটা খেলাতে যে একটা প্লেয়ার কম্প্যাক্ট, যে একটা প্লেয়ারকে বিপদে পড়ছে তাকে কিন্তু তার সেকেন্ড ম্যান কিন্তু পুরোপুরি কাভার করতেছে। কিন্তু অনেক টিমের আছে কি দেখা যাচ্ছে যে আপনার কাভার করে না। হ্যাঁ, যেটা হলো কাভার করে না। সবচেয়ে বড় আমরা প্লেয়ার, আমরা সবসময় কিন্তু আমরা অ্যাটাকিংয়ে খেলি তখন যদি আমরা ডিফেন্ডিং প্লেয়ার যদি হেল্প না করি তাহলে কিন্তু ডিফেন্সের উপর অনেক প্রেশার পড়ে যায়। যখন আমার স্ট্রাইকার, যখন আমার মিডফিল্ড এবং মিডফিল্ড যখন ডিফেন্সে যখন আমরা হলো হেল্প করি, তখন একটা কম্প্যাক্ট একটা প্লেয়ারের পজিশন, আমার পজিশন থেকে আরেকজন পজিশনকে হেল্প করতে গেলে আমার পজিশনে যেন ব্যাকআপটা থাকে, না থাকলে হবে কি ওই জায়গাটা লিকেজ, ওই দিক দিয়েই তখন কাউন্টার। যেমন দেখুন দর্শক, আলোচনা তো জমে উঠেছে, নিচ্ছি একটা বিরতি, ততক্ষণ সাথেই থাকুন। ফিফা বিশ্বকাপ 2000 কানাডা ও মেক্সিকোতে। এই আসরে মোট 48টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রহমত ভাই, আপনার কাছে আজকে তো অনেকগুলো ম্যাচ আছে। কুরাসাও আইভরি কোস্ট রয়েছে, ইকুয়েডর জার্মানি, জাপান সুইডেন, তিউনিসিয়া নেদারল্যান্ডস, তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র, এটা অত ম্যাচ না, প্যারাগুয়ে অস্ট্রেলিয়া। না, আজকের যে ম্যাচগুলো আছে তার ভিতর ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে জাপান সুইডেন এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়া, কারণ এই 2টা ম্যাচের ভিতর হচ্ছে রানার্স আপ নির্ধারিত হবে। এবং যেহেতু পয়েন্ট সমানও আছে অনেক জায়গায়, যেমন জাপানের 4 পয়েন্ট, সুইডেনের 3 পয়েন্ট, তো এখানে আবার
মানে দুই দলের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়া সম্ভব। ডেফিনেটলি হবে, বাট আরেকটা চান্স আছে হচ্ছে আপনার সেকেন্ড হয়ে রানার্স আপ হয়ে উঠবে নাকি বেস্ট 3 হয়ে উঠবে। সো এই ব্যাপারগুলোর জন্য আমার মনে হয় এই দুইটা ম্যাচ খুবই ইম্পর্ট্যান্ট, এবং জাপান এবং সুইডেন, প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া দুইটাই টাফ একটা ব্যাটেল যাবে। এবং অন্যান্য যে ম্যাচগুলো আছে আমার মনে হয় যে প্রেডিক্টেবল, বিশেষ করে আইভেরি কোস্ট এবং কুরাসাও, এখানে ফেভারিট আমি আইভেরি কোস্টকে ধরতে চাই, এবং ইকুয়েডর জার্মানি, ডেফিনেটলি জার্মানি ফেভারিট। আর তিউনেশিয়া নেদারল্যান্ডস, অলরেডি নেদারল্যান্ডস 1 নাম্বার গ্রুপের টিম, এবং তিউনেশিয়া 4 নাম্বার টিম, অলরেডি নেদারল্যান্ডস কোয়ালিফাই শুরু করে করছে। গেছে। সো এটা জাস্ট নিজেদেরকে আরও অংশগ্রহণের ম্যাচ। না, নিজেদেরকে আরো ভালো যাচাই করে নেওয়ার ম্যাচ একটা আসলে নেদারল্যান্ডসের জন্য। এবং তুরস্ক যুক্তরাষ্ট্র সেম ম্যাচ, কারণ তুরস্ক হচ্ছে 4 নাম্বার টিম। যুক্তরাষ্ট্র কিন্তু ভালো খেলছে এবার। ডেফিনেটলি আমি লাস্ট যে ম্যাচগুলো দেখেছি ইউএসএ, বাট এইবারের ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখে জাস্ট অবাক যে আসলে ইউএসএ এত ভালো ম্যাচ খেলতে পারে, এত ভালো ফুটবল খেলতে পারে। এবং গ্রুপের ভিতর ইউএসএ কিন্তু 1 নম্বরে অবস্থান করতেছে, দুইটা ম্যাচই জিতেছে, এবং আই হোপ নেক্সট ম্যাচটাও তুরস্কের সাথেও জিতবে। যাই হোক, এবার একটু সাবজেক্ট বদলাই। আপনি তো স্ট্রাইকার, জি, রোনালদো, মেসি, ভিনিসিয়াস, হালান্ড, এরা তো সবাই স্কোর করছে, তো সর্বোচ্চ গোলদাতা কে হতে পারে এদের ভিতরে? সর্বোচ্চ গোলদাতা এখানে অবশ্যই প্রথমে ধরে রাখতে হবে মেসিকে। মেসির পরে চান্স আছে এমবাপ্পে এবং ভিনিসিয়াস। এই 3 জন প্লেয়ারের ভিতরে আমার যতদূর যে সর্বোচ্চ গোলের যদি এই টিমগুলো যেতে পারে আপনার ফাইনাল পর্যন্ত। কারণ এখন প্রত্যেকটা ম্যাচ আপনার এই স্ট্রাইকারদের, গোলকিপারদের, তাদের প্রত্যেকটা ম্যাচে ফার্স্ট রাউন্ড শেষ হইলে সেকেন্ড রাউন্ডে যে তাদের আরও বেশি তাদেরকে এখানে কি আবার আরেকটা সমস্যা হতে পারে, মানে এদের স্কোর বাড়াতে গিয়ে দল কি সাফার করতে পারে এরকম? না, এদের উপরে চাপ আছে পুরো দলের, যে তাদেরকে গোল করতে হবে। এদেরকে চাপ আছে যে দলকে জেতাতে হলে সর্বপ্রথম দরকার স্কোর করার দায়িত্বেই আছে তারা। তারা যেখানেই থাকুক তাদেরকে ওই বক্সের সামনে এবং বক্সের আশেপাশে থেকে সবসময় গোলের জন্য চান্স দিতে হবে। কারণ তাদের উপরে পুরো ওয়ার্ল্ড এবং পুরো দেশ এবং পুরো টিম চিন্তা করে আছে কি এই 3 জনের ভিতরে আমার যত ধারণা তাদের ভিতরে হবে হলো আপনার গোলের সবচেয়ে বেশি আপনার হলো এমবাপ্পে বলছে মেসিরই সম্ভাবনা বেশি। হ্যাঁ, মেসি অবশ্যই, কারণ মেসিকে তার টিমমেটগুলো পুরো প্রপারলি সাপোর্ট করে। কারণ তার এই টিমের সবচেয়ে বড় অস্ত্র হলো সেই অস্ত্রটা সবাই চাবে সঠিকভাবে ইউজ করার জন্য এবং কন্টিনিউয়াসলি 90 মিনিটস ইউজ করার জন্য। এই জন্য কিন্তু দেখেন আর্জেন্টিনা টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো একটাই, যেখানে হলো মাঠে যে 11 জন থাকে এবং মাঠের বাইরে যে সাবস্টিটিউট প্লেয়ার থাকে, তারা কিন্তু কেউই কিন্তু ওই জায়গাগুলো নিয়ে খারাপ কোনো ইয়েটাই করে, তারা কিন্তু সাপোর্ট করে যাকেই খেলা। কোচ সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যখন যেই প্লেয়ারকে যেই জায়গায় নামাবে সেই প্লেয়ার সেই জায়গাতে হলো দায়িত্বটা পালন করে, তাহলে কিন্তু একটা টিমের রেজাল্ট আসবে। রহমত, আর্জেন্টিনার সাপোর্টাররাও পছন্দ করে, তিনি হচ্ছেন নেইমার। শুধু ফ্যান বললে ভুল হবে, আপনি যদি ম্যাচ দেখে থাকেন আজকের, তাহলে দেখতে পারবেন যখন কুনহা উঠে যাচ্ছে, ওঠার সময় সে কিন্তু টাইম ওয়েস্ট করে নাই, অলরেডি জিততেছে, ম্যাচ জিততেছে ব্রাজিল। স্বাভাবিকভাবে কি হয়, যখন ম্যাচ জেতা থাকে সাবস্টিটিউট হওয়ার সময় রিল্যাক্সে আসে বা টাইম ওয়েস্ট করে। বাট যখন কুনহা দেখছে কুনহার সাবস্টিটিউটে নেইমার, তখন ও কিন্তু রানিং করে আসছে, টাইম ওয়েস্ট করে না, যতটুক সময় আগে আসতে পারছে এবং খুশিতে আসছে যে অলমোস্ট 900-950 দিন পরে নেইমার জাতীয় দলের হয়ে মাঠে নামতেছে। সো এটা ব্রাজিলের জন্য এবং ব্রাজিলের প্লেয়ারদের জন্য অনেক বড় একটা পাওয়া আমার কাছে, যেটা মনে হয়েছে আজকের ম্যাচটা দেখে। সাবস্টিটিউট বলেন, ইভেন মেসিও চেয়েছিল যে নেইমার এই বিশ্বকাপে আসুক। নেইমারকে বলা হয় আসলে ফুটবলের প্রিন্স। সো নেইমারের মতো প্লেয়ার যারা আছে, এরা যদি আসলে এই বড় মঞ্চে না থাকে, তাহলে আসলে ফুটবলটাকে এনজয় করাটা আসলে একটা নিরামিষ অবস্থার মতো হয়ে যায়। সো যেমন এখন পর্যন্ত মেসি আছে, রোনালদো আছে, কম্পিটিটর যখন থাকে তখন খেলা দেখে বা কথা বলে মজা পায়, আমাদের ফ্যানরা মজা পায় এবং কম্পিটিশন বেড়ে যায়। সো যখন মেসি থাকবে না, তখন কিন্তু ওই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যাবে। সো নেইমার হচ্ছে ওরকম একটা প্লেয়ার যে ব্রাজিলের হার্ট বলা হয়। তবে এখানে রেফারিদের উচিত নেইমারদের মানে স্বাভাবিক ফুটবলটা খেলতে দেওয়া, মানে তাদেরকে যেইভাবে মারে
সেই অনুযায়ী কিন্তু রেফারিরা অত কার্ড দেয় না, এখানে যেটা গত বিশ্বকাপেও ছিল। এখানে আসলে রেফারির তো কিছু করার নেই। তো আজকে কিন্তু মানে মাস্ট উইন ম্যাচ ছিল স্কটল্যান্ডের, বাট নেইমার নামার আগ পর্যন্ত স্কটল্যান্ডের কোনো প্লেয়ার কিন্তু ইয়েলো কার্ড খায় নাই। নেইমার নামার পরে স্কটল্যান্ডের একটা প্লেয়ার ইয়েলো কার্ড খাইছে। সো এটা বোঝায় যে নেইমারকে আটকাইতে গেলে নেইমারকে মারতে হবে, আদারওয়াইজ আপনি নেইমারকে আটকাইতে পারবেন না। ও ওই লেভেলেরই প্লেয়ার এবং নেইমারের স্কিল ওই লেভেলের, চেঞ্জ করছে, অনেক সময় নিচে নামে আসছে, অনেক সময় নাম্বার 10-এ গেছে, অনেক সময় নাম্বার 9-এ গেছে, অনেক সময় ভিনি মাঝখানে চলে আসছে, নেইমার উইংয়ে যে বল নিছে। সো এক্স্যাক্ট ওর কোনো পজিশন ছিল না আজকে আসলে যে 15 মিনিট খেলেছে বা 15-20 মিনিট খেলেছে, ওর ফুল মাঠেই যখনই মিডল থার্ড থেকে অ্যাটাকিং থার্ড পর্যন্ত যে কোনো জায়গায় স্পেস পাইছে বল নেওয়ার ট্রাই করছে। আসলে ওর কোনো স্পেসিফিক আজকে পজিশন ছিল না। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, ততক্ষণ সঙ্গেই থাকুন। ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরে মোট 48টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। এনামুল, এবার একটু যাই, অনেকক্ষণ কথা বলছিলেন নেইমারকে নিয়ে। আপনি তো একজন স্ট্রাইকার, নেইমারকে নিয়ে আপনার প্রত্যাশাটা কি এই বিশ্বকাপে? না, অবশ্যই নেইমার অবশ্যই একটা কোয়ালিফুল প্লেয়ার, তাকে তো অবশ্যই ব্রাজিল চাবে এবং আমরাও চাবো যে খেলাটা যত কম্পিটিশন কাজে তত বেশি হলে আপনার কোয়ালিটিফুল প্লেয়ার লাগবে। তো নেইমার একটা কোয়ালিটিফুল প্লেয়ার, সে দীর্ঘদিন ইনজুরি ছিল, ইনজুরি থেকে ব্যাক করে আসার পরে আজকে তার ফার্স্ট ম্যাচ খেলছে। তো তার ভিতরে একটা কনফিডেন্স করতেছে যে না, সে একটা কিছু লাস্ট ওয়ার্ল্ড কাপ সে দেশের জন্য বড় ম্যাচের প্লেয়ার, হল্যান্ডের সাথে খেলা করলে কিছু ঘটায়ও দিতে পারে। এটার জন্য ব্রাজিলের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে তাকে এই ম্যাচে তাকে শুরু করতে পেরেছে। তার বডি টেক্সচার এবং তার শারীরিক ফিটনেসটা কী লেভেলে আছে, সামনে যত ম্যাচ যাবে তত হলো হার্ড ম্যাচও, সেই জায়গাতে নেইমারকে প্রয়োজন আছে। এখানে ব্রাজিলের যেমন ব্রাজিলের আরেকটা প্লেয়ার আছে, সে কিন্তু এখনো জ্বলে উঠতে পারে না, বার্সেলোনায় খেলে, রাফিনা কিন্তু এখনো কিন্তু তার যে খেলাটা সে খেলাটা খেলতে পারছে, সে কিন্তু এখনো স্কোরের লাইনে নাই। তাহলে এখন ওই ভিনির উপরেই কিন্তু পুরোপুরি ব্রাজিলটা নির্ভর করে আছে। তাহলে এর পাশাপাশি এখন নেইমারকে যদি এখন এই নেক্সট ম্যাচের জন্য রেডি করা যায়, নেইমার যদি প্রপারলি ফিট থাকে, তাহলে ব্রাজিল আস্তে আস্তে ডে বাই ডে তারা ভালো করবে। নেইমার বড় ম্যাচের প্লেয়ার, হল্যান্ডের মতো দলের বিপক্ষে গোলও করে দিতে পারে। এখন আসলে কার সাথে খেলা পড়তেছে সেটার উপর ডিপেন্ড করবে, বাট ডেফিনেটলি নেইমার বড় ম্যাচের প্লেয়ার এবং বড় স্টেজের প্লেয়ার। আর যেহেতু অনেক দিন পরে মাঠে নেমেছে, অ্যাডজাস্ট হতে একটু সময় নিবে এবং স্বাভাবিকভাবে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ইনজুরি থেকে ফিরে আসে, তার ভিতর একটা জড়তা কাজ করে। তার মেইন যে ফ্লুয়েন্টলি খেলতে পারাটা, এটা আসলে প্রপারলি খেলতে পারে। এখনকার যে কোচ যারা, তারা কি নেইমারের মতন প্লেয়ারদেরকে ফ্রি খেলতে দিবে? এটা আসলে ডিপেন্ড করে কোচিং স্টাফের উপর, আসলে তারা কিভাবে ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল নিয়ে কাজ করেছে। সো যদি ট্যাকটিক্যালি নেইমারকে ফ্রি দেয় টিমের জন্য, তাহলে খেলবে। এটা ডিপেন্ড করে আসলে কোচের উপর। অনেক কোচ তো বলেছে যে মেসির পিছিয়ে সময় নষ্ট করে অযথা, অন্য প্লেয়ারকে সময় দাও। না, আসলে মেসি এক্সেপশনাল প্লেয়ার। মেসির সাথে অন্য কারোর তুলনা করলে তো হবে না। মেসি, রোনালদো। সো তারা এক একজনের জায়গায় এক একজনের নামটাকে সেট করছে এমনভাবে যে তাদের নামের পাশে আসলে অন্য কাউকে বসানো ঠিক হবে না। আমি নেইমারের 2018 সালের বেলজিয়ামের ম্যাচটাও দেখলাম, আবার ওই রাশিয়া বিশ্বকাপেও দেখলাম। দুইটা ম্যাচে দেখলাম নেইমারের ব্যাড লাক এবং ব্রাজিলের প্লেয়ারদের কিছুটা গা ছাড়া ভাব। যেমন গতকালও কিন্তু ভিনিসিয়াস ইচ্ছা করলে 4টা গোল দিতে পারতো,
1-1 গোল এই মাপের প্লেয়ার কিভাবে মিস করে এগুলা? এটা ট্রু যে ব্রাজিল লাস্ট ম্যাচে যদিও 3টা গোল করেছে, তারপরেও অনেকগুলা চান্স ক্রিয়েট করছে। ভিনিসিয়াস আরও অনেক গোল করতে পারতো এবং অপরচুনিটিও ক্রিয়েট হয়েছিল আরও অনেক। তো ব্রাজিল যদি আসলে যেহেতু স্কটল্যান্ডের সাথে খেলা, স্বাভাবিকভাবে যখন আপ হতে থাকবে, টাফেস্ট ম্যাচগুলো আসতে থাকবে, তো যদি এইসব চান্সগুলো কনভার্ট না করতে পারে গোলে, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে আসলে ব্রাজিলের জন্য পরের ম্যাচগুলোতে যাওয়া। সো আমার মনে হয় যে এগুলো নিয়ে কাজ করা উচিত। জার্মান অনেক নিষ্ঠুর, কাউরে ছাড় দেয় না। ছোট দল হোক আর আপনি আগের কথা আনলে তো হবে না। না আমি ওই কথা আগের জার্মান টিমও নেই। কোরাসাওয়ারের ভিতরেও দেখেন জার্মান টিম, ওরা কাউরে ছাড় দেয় না, ওরা ছোট দল হোক আর বড় দল হোক। না, জার্মানের খেলার ধরনটাই অন্যরকম। জার্মান খেলেই হচ্ছে ওদের অপরচুনিটি আসলে ওরা ট্রাই করে সেগুলোকে কনভার্ট করার জন্য। ফুটবলে আসলে ছোট বা বড় টিম নেই। আপনি যদি এখন এই কাবো ভার্দের কথা চিন্তা করেন, নিউ টিম, আগে কখনো আমি খেলাও দেখিনি, বাট স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে। তো এই 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 টিমগুলোর সাথে আপনি দেখতে পারবেন যে আচ্ছা, কালকেও তো স্কটল্যান্ডের ডিফেন্স কিন্তু অনেক কম্প্যাক্ট ছিল। ডিফেন্স স্কটল্যান্ডের ডিফেন্স কম্প্যাক্ট ছিল, বাট যখন গোল কনসিড করছে স্কটল্যান্ড, তখন কিন্তু ওরা অনেক অ্যাটাক করছে এবং ব্রাজিল টিম 23টা হচ্ছে ট্যাকেল উইন করছে তাদের ডিফেন্সিভ থার্ডে। দ্যাট মিনস স্কটল্যান্ডের অ্যাটাকিং থার্ডে 23টা উইন করছে ব্রাজিল। মানে আপনি ব্রাজিল সাপোর্টার না হলেও কালকে ব্রাজিলের জয়টাকে তো উপভোগ করেছেন নিশ্চয়ই। অবশ্যই শিওর। তো কেমন আশা করছেন ব্রাজিলকে আগামী দিনে? না, অবশ্যই ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ড এগুলো যাবে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এগুলো জমজমাট হবে। হ্যাঁ, যত দিন যাবে তত বিশ্বকাপটা রোমাঞ্চ হয়ে উঠবে। কারণ এবারে ফুটবলটা হচ্ছে অনেকটা, টোটাল ফুটবলটা হচ্ছে গোছানো খেলা। সবাই কিন্তু আপ এন্ড ডাউন, হ্যাঁ আপ এন্ড ডাউন, এবং কেউ কিন্তু বল হাঁটতে চাচ্ছে না। বলটা নিজের সেকেন্ড বল নেওয়ার পর তারা কিন্তু বলটা সেট আপ করতেছে, প্ল্যান করতেছে। ম্যাক্সিমাম টিম সেকেন্ড বল নিয়ে অনেক ফাইট চলতেছে। হ্যাঁ, সেকেন্ড বল নিয়ে তো তারপরে কিন্তু তারা কিন্তু লেফট সাইড, রাইট সাইড, ডিফেন্স, মিডফিল্ড দিয়ে তারপরে কিন্তু আপনার অ্যাটাকিং জোনে যাচ্ছে, যে কিভাবে অ্যাটাক করবে, কারে দিয়ে করবে, কোন সাইড দিয়ে করবে, এটা সম্পূর্ণ প্ল্যান। প্রত্যেকটা টিমই কিন্তু এবার বিশ্বকাপে ম্যাক্সিমাম টিমই কিন্তু বলটা ধরে নিজেরা খেলার চেষ্টা করতেছে। আগে বল পাইলেই মনে করেন দৌড় দিত, টান দিত, লং ফেলতো, যে ওইটাকে তারপর টিম উঠে যেত। কিন্তু এবার কিন্তু তা না। এবারে কিন্তু ওই লং বল ফেলার আগে কিন্তু তারা কিন্তু নিজেরা কিন্তু ডিফেন্সটাকে আগে শেপে নিয়ে তারপরে যাচ্ছে কিন্তু। রাইট। রহমত, আমার লাস্ট কোশ্চেন, আগের বারে আমরা দেখতাম যে রাইট ব্যাক বা লেফট ব্যাক এরা ওভারল্যাপ করতো, এইবারে সেই রকম ওভারল্যাপিংটা দেখি না। আসলে অ্যাজ ফার আমি যতটুকু দেখেছি যে ডিফেন্ডিং চেষ্টা করতেছে যে ম্যাক্সিমাম টিমগুলো থাকার জন্য, তাদের জোনে থাকার জন্য, এবং অবশ্যই ওভারল্যাপ করতেছে, ফুল ব্যাকগুলো ওভারল্যাপে যাচ্ছে, কিন্তু অ্যাট এ টাইম দুইজনই যাচ্ছে না। আগে ট্রানজিশনে যাতে ব্যাক করতে পারে, এক্স্যাক্টলি ট্রানজিশনে যাতে গোল কনসিড না করে ফেলে। সো আপনি দেখে থাকবেন আগের ওয়ার্ল্ড কাপে যেমন হয়েছে যে 2টা স্টপার থাকতো, হোল্ডিং মিডফিল্ডার থাকতো এবং 2টা ফুল ব্যাককে আপ করে দেওয়া হতো। কিন্তু ম্যাক্সিমাম এইবারের ওয়ার্ল্ড কাপের ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আপনার 2টা ফুল ব্যাকের একটা ওভারল্যাপ করতেছে, একটা স্টে করতেছে। ব্রাজিলও তো তার সেই পুরনো ফুটবলের ধারণা থেকে চেঞ্জ, মানে আগে যেমন ফুল টিম অ্যাটাকে যেত, এখন তো আর যায় না। আসলে আপনার দেখতে হবে ব্রাজিলের আগে ফুল ব্যাক কে ছিল, দানিয়েল বেস ছিল, লেফট ব্যাক কে ছিল, মার্সেলো ছিল, আপনি বলতেন কার্লো ছিল তার আগে, আমি জাস্ট রিসেন্টটা তার এর আগেরটা বলতেছি। তো মার্সেলো, দানিয়েল বেস তারা যে অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলে, তো সেই তুলনায় এখন যারা আছে তারা ওই পর্যায়ে নেই। সো ডেফিনেটলি টিম যখন কোচিং স্টাফ যখন তাদের ট্যাকটিক্স সাজাবে, তখন ডেফিনেটলি দেখবে প্লেয়ারের কোয়ালিটি কতটুকু এফোর্ট দিতে পারবে, সেই অনুযায়ী আসলে ট্যাকটিক্সটা সাজায়। আবার ডিফেন্সের সাথে আবার একটা জুটিও হয়, যেমন মার্সেলোর সাথে নেইমারের একটা জুটি ছিল, স্বাভাবিক একটা পেয়ার হয়। একসাথে খেলতে খেলতে আসলে কম্বিনেশন যখন ভালো হয়, তখন আসলে কনফিডেন্ট লেভেলও আপ হয়ে যায়, এবং টিমের যখন স্পেসিফিক প্লেয়ারের কনফিডেন্স আপ হয়, টিমের কনফিডেন্স বুস্ট আপ হয়। যাই হোক, আমাদের আর সময় নেই, আমরা সময়ের কারণে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। রহমত মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এনামুল, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিটিভি নিউজের বিশেষ আয়োজন ফিফা আওয়ার এখানেই শেষ করলাম। দেখা হবে আবার আগামীকাল নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন